এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওয়েল প্রিপেয়ার্ড হয়ে পরের দিন আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব ভালো পজিশনে থাকবেন না, ইনফ্যাক্ট ওনাকে অ্যারেস্টও করা হতে পারে। মুখ্যমন্ত্রী বলে ওনাকে ছেড়েই বা দেওয়া হবে কেন? এটাই তো আমার সবথেকে বড় প্রশ্ন। উনি গিয়ে যা খুশি করতে পারবেন। সাধারণ লোক থানায় গেলে কিছু উল্টোপাল্টা কথা বললে, কোনো গভর্নমেন্ট অথরিটিকে কিছু কথা বললে তাকে তো অ্যারেস্ট করে নেওয়া হয়। যদি ভোট সঠিক হয় তাহলে আমি বিশ্বাস করি না তৃণমূল ক্ষমতায় আসবে। দেখুন, রাজ্য সরকারের বিরুদ্ধে যে মামলাই হয়, আমরা দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে বলছি, এনারা ডিলেটরি ট্যাকটিস একটা প্রসেস ওনারা নেন, অ্যাডপ্ট করেন এই প্র্যাকটিসটা। এটা বরাবরই আমরা ডিএ মামলাতে দেখেছি, আমরা এসএসসি মামলাতে দেখেছি, বিভিন্ন মামলাতে রাজ্য সরকার এই ডিলেটরি ট্যাকটিসটা নেন কোর্টে। তবে কোর্টের অ্যাডমিনিস্ট্রেশনেও কোর্ট অনেক সময় টাইম গ্রান্ট করেন, কারণ ব্যাপারটা হলো যে একটা মামলা ঠিকঠাক শুনানি হতে গেলে সব পক্ষকেই প্রিপারেশান নেওয়ার একটা সময় দেওয়া উচিত বলে আমিও অন্তত মনে করি। অনেক সময় আমাদেরও হয় যে ফুল প্রিপারেশান নেই, সেই জিনিসটা থাকে। সব দিক থেকে কেন্দ্র করে দেখুন, এমন কিছু তো পিছই নেই, এরকম ছোটোখাটো ডেট কোর্টে হয়, এটা নিয়ে আমার মনে হয় না কিছুই হবে। তবে এত গুরুত্বপূর্ণ মামলা তাড়াতাড়ি শুনানি হওয়া উচিত, এবং হচ্ছেও আমার মনে হয়। মানে সময় নেওয়া মানেই কি মামলাটা আরও বেশি চাপের দিকে এগিয়ে যাচ্ছে? না, এরকম বিষয়টা তা নয়। মামলাটা দেখুন সময় নিয়েছে, সবাইকে প্রিপেয়ার্ড হয়ে আসতে বলেছে, তারপরে জজ সাহেবরা যা শুনবে। একটা প্রশ্ন আছে যে এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কপিল সিব্বলের এই মানে প্লিড যে করলেন কপিল সিব্বল, তাতে তারা সম্মত হয়ে গেলেন, এটাতে কি হতে পারে? মানে এটা কি কোনো তদন্তের স্বার্থে, নাকি এরপরেও আরও বড় কোনো খেলা আছে সেই জন্যই ব্যাপারটা হঠাৎ করে রাজি হয়ে গেলেন? না, সেটা তো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলতে পারবেন। বলছি, কোর্টে এই জিনিসটা নর্মাল প্রসেস, একটা দিন না হয়ে আর একটা দিন অনেক সময় হয়, বিভিন্ন কারণ থাকে। তার বড় মামলা, তার গুরুত্ব বেশি, তাই তাড়াতাড়ি শুনানি হওয়া উচিত বলে আমি মনে করি। কোর্টের এই প্রসেসটা খুব নর্মাল প্রসেস, এটা যে কোনো অ্যাবসার্ড প্রসেস তা না। এই একটা দুটো ডেট পিছিয়ে যাওয়া মানে সেটাকে পিছিয়ে গেছে, মামলা হয়ে গেছে, অন্য কিছু হয়ে গেছে, এটা ভাবাটার মনে হয় কোনো কারণ নয়। ডিএ মামলাও তো বহুদিন পিছিয়েছে, সেইভাবে আশা করি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পরের ডেটে লড়াই করবে। আপনার কি মনে হয় যে পরবর্তী শুনানি যখন হবে সেখানে মামলাটা ঠিক কোন দিকে মোড় নিতে পারে? মানে শুনানিটা পিছনোতে তাতে লাভ কার বেশি হবে, যারা মামলাটা করলো তাদের, নাকি যারা তদন্ত মানে অভিযুক্ত পক্ষ তাদের? আমার যেটা মনে হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওয়েল প্রিপেয়ার্ড হয়ে পরের দিন আসবে, সমস্ত কিছু ডকুমেন্টস এভরিথিং নিয়ে। সেই জন্য প্রিপারেশান নেওয়ার জন্য করেছে, এটা আমার আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে। স্যার, আপনার মতে 18ই ফেব্রুয়ারিতে প্রসিকিউশন কোন লাইনে? না, এটা তো মেরিটেরই জায়গা, টেকনিক্যালের তো কোনো জায়গাই নেই, এটা তো মেরিটেরই জায়গা। এই দেখুন, এই মামলাটাতে সারা দুনিয়া দেখেছে, আপনারা মিডিয়া পার্সোনালরা ছিলেন, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে ফাইল ছিনতাই করে নিয়ে গেছে, সেটা আবার কীভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোর্টের কাছে প্লেস করে, কী কী ডকুমেন্টস তারা তুলে আনে, সেটাই দেখার বিষয়। আপনার কি মনে হয় আইপ্যাক মামলা তো পরবর্তীকালে 26-এর ভোটের ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে? দেখুন, আইপ্যাক মামলাটা আমি বিশ্বাস করি, যদি সঠিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী কৌশল নিয়ে লড়বেন তো আমি জানি না, যারা মামলা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার যারা আছেন তারা বলতে পারবেন। যদি সঠিকভাবে লড়ে, আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব ভালো পজিশনে থাকবেন না, ইনফ্যাক্ট ওনাকে অ্যারেস্টও করা হতে পারে। কারণ এটা তো হতে পারে না একটা জিনিসের। এই মামলাটাতে একটা মুখ্যমন্ত্রী, আজকে যদি কোনো সাধারণ লোক গিয়ে কোনো থানায় গিয়ে বা কোনো সরকারি অফিসারকে হেনস্থা করে, তিনি বাইরে থাকতে পারবেন? আর মুখ্যমন্ত্রী বলে ওনাকে ছেড়েই বা দেওয়া হবে কেন? এটাই তো আমার সবথেকে বড় প্রশ্ন। উনি গিয়ে যা খুশি করতে পারবেন। আর সাধারণ লোক থানায় গেলে কিছু উল্টোপাল্টা কথা বললে, কোনো গভর্নমেন্ট অথরিটিকে কিছু কথা বললে তাকে তো অ্যারেস্ট করে নেওয়া হয়। তাহলে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেইটা ব্যতিক্রম হবে কেন? এটা আমার নিজের ব্যক্তিগত প্রশ্ন। রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংঘাত হয়েছে সেটাও সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে, এবং সেখানে জানা যাচ্ছে যে প্রধান বিচারপতি কড়া পর্যবেক্ষণ, যে কোনো প্রয়োজনে যে কোনো নির্দেশ যদি দরকার হয় আমরা জারি করব, কিন্তু কোনো পরিস্থিতিতেই আমরা এসআইআর প্রক্রিয়াকে কোনোভাবে প্রতিবন্ধকতা হোক সেটা বরদাস্ত করব না, এবং এটা সমস্ত রাজ্যকে স্পষ্টভাবে বুঝতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে যে মাইক্রো অবজারভাররা কোনো রকমভাবেই কোনো ডিসিশন নিতে পারবে না, সেটা ইআরওরা নিতে পারবেন, এবং এই ক্ষেত্রে ইআরওদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দেওয়া হয়েছে। এটাকে তৃণমূল নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছেন, আপনার কি মনে হয়? দেখুন, ভারতবর্ষে কোনো সময়তেই এসআইআরকে বন্ধ করা যায়নি, যাবে না। এসআইআর প্রত্যেক 15, 20, 25 বছর পর হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর্গুমেন্ট করে এটা বুঝে গিয়েছিলেন যে এই মামলায় জয় হবে না, এসআইআর তিনি বন্ধ করতে পারবেন না, পারেনও নি, আলটিমেটলি আনসাকসেসফুল হয়েছেন। এখন সেটাকে কি আর পাবলিকলি বলতে পারবেন? তাই জন্য ঘুরপথে ওই কথা বলছেন। স্যার, একটু অন্য প্রসঙ্গে আসি, যে মার্চের প্রথম সপ্তাহে হয়তো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে, এবং হয়তো এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনটাও হয়ে যাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে যে 1 থেকে ম্যাক্সিমাম 2 দফায় নির্বাচন হবে। যদি সেটা হয় তাহলে কার লাভ, শাসক পক্ষের লাভ না বিরোধী পক্ষের? দেখুন, আমি বিশ্বাস করি এই থিওরিতে যে যদি ভোট সঠিক হয়
তাহলে আমি বিশ্বাস করি না তৃণমূল ক্ষমতায় আসবে। বিরোধীদের যেটা সমস্যা সেটা হচ্ছে হলো বিরোধীদের মাসেল পাওয়ার এবং মানি পাওয়ারটা কম। বিরোধীরা যদি এটাকে কমব্যাট ঠিকমতো করতে পারে, আমি বিশ্বাস করি না পশ্চিমবাংলায় তৃণমূল সরকার থাকবে। এই যে বাংলার মতো একটা অত্যন্ত সংবেদনশীল রাজ্য, সেখানে এই কম দফায় নির্বাচন, মানে 1 থেকে 2 দফায় নির্বাচন হলে সেক্ষেত্রে বাহিনী মোতায়েন এবং রোটেশন এইটারও একটা প্রক্রিয়া তো রয়েছে। 1-2 দফার মধ্যে যদি ইলেকশনটা হয়ে যায় তাহলে কি সেটাকে হাই রিস্ক ইলেকশন হিসাবে ধরে নিতে হবে? না দেখুন, সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবেন, যেটা নির্বাচনটা সুষ্ঠু করতে গেলে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে গেলে কিভাবে তারা করাবেন। এখন যদি তারা ফেলিওর হয় তখন মানুষ তাদের বিরুদ্ধে কথা বলবে, আর যদি তারা করাতে পারেন মানুষ তাদের বাহবা দেবে। এখন সেটাই দেখার, তারা যদি আগে তো দেখুন নির্বাচন 1 দফাতেই হতো, এই 4 দফা 5 দফা কেন হচ্ছে? কারণ পশ্চিমবাংলাতে আগে তো আমরা দেখেছি 1 দফাতেও নির্বাচন হয়েছে। পশ্চিমবাংলায় এরকম কোনো কিছু নয় যেখানে 1 দফায় 2 দফায় নির্বাচন হওয়াটা সম্ভব না। বেসিক্যালি এখানে ভোট লুট হয়, ফলস ভোট পড়ে, তৃণমূল দাদাগিরি দেখায়। এখন সেটাকে কমব্যাট নির্বাচন কমিশন কি করে করবে সেটা তাদের উপরে দেখতে হবে আমাদের। এই যে দ্রুত নির্বাচন মানেই দ্রুত ফলাফলের আশা, তো এই বিষয়টা রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, এইটাতে যদি নির্বাচন কমিশন কি করছে সেইটার উপরে ডিপেন্ড করছে। তবে আমি আর বিশ্বাস যে যদি মাসেল পাওয়ার এবং মানি পাওয়ার, আবারও একটা কথা বলছি, এটা যদি বিরোধীরা কমব্যাট করতে পারে তাহলে তৃণমূল সরকারে থাকবে না। একটা শেষ প্রশ্ন করব যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক ভীষণভাবে কিন্তু সমালোচনা করেছেন যে কেন্দ্রীয় বাজেট কেমন হয়েছে। সেখানে আমরা দেখেছি যে নির্মলা সীতারামন তিনি এই যারা ধরুন মোবাইল নিয়ে কাজ করতে চায় বা পরবর্তীকালে পডকাস্ট করতে চায় তাদের জন্য পর্যন্ত টাকা বরাদ্দ করেছেন, কারণ সেটাও হয়তো কর্মসংস্থানের একটা জায়গা হতে পারে। সেটা ভেবে কি হতে পারে না হতে পারে সেটা পরবর্তীকালে দেখা যাবে, কিন্তু তিনি তার জন্য টাকা বরাদ্দ করেছেন। কিন্তু আমাদের রাজ্যের বাজেটে কিন্তু কোনো কর্মসংস্থানের খাতে কোনো টাকা বরাদ্দ নেই, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের খাতে টাকা বরাদ্দ হয়েছে, সব জায়গাতে ভাতার বরাদ্দ হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই টাকা ঢুকে গেছে এবং তারপরে আজকে যেটা নবান্ন থেকে জানানো হলো যে এই মার্চ মাসের মধ্যেই 1500 টাকা করে বেকার যুবকদের জন্য ঢুকে যাবে। দেখুন, ভাতাটাকে আমি মনে করি ঘুম পাড়ানো ওষুধ, যেটা দিয়ে একটা জাতিকে তাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে যাতে জাতি জাগতে না পারে। আমি মা বোনেদের কাছে এবং বেকার যুবক যুবতীদের কাছে বলবো, ভাতা নিতে হবে, যাদের খুব সমস্যা আছে নিশ্চয়ই নেবেন, কিন্তু তার থেকে বেশি মুখ্যমন্ত্রীর কাছে 30-40-50 হাজার টাকার কাজ চান। পশ্চিমবাংলায় যদি কাজের জায়গা না তৈরি হয় তাহলে এই ভাতা দিয়ে বেশি দিন সরকার চালাতে পারবে না, এটা সম্ভব না। কাজের জায়গা পশ্চিমবাংলাকে তৈরি করে তুলতে হবে, তারপরে যেসব মানুষদের হবে না তারা ভাতা এনজয় করবেন। এখানে আরেকটা বিষয় আছে, মুখ্যমন্ত্রী তো একেবারে উদার হস্তে দানছত্র করছেন, 1500 টাকা ভাতা বেকারদের জন্য, তারপরে 500 টাকা বাড়িয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে। অথচ এদিকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলারও রায় বেরিয়ে গেছে যে মার্চ মাসের মধ্যে 25% ডিএ দিতেই হবে। তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তো দেউলিয়া হয়ে যাওয়ার জোগাড়। তিনি তাহলে ভাতার টাকা দেবেন নাকি ডিএর টাকা? না দেখুন, সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছে যে ইমিডিয়েট 25% দিতে হবে এবং একটা কমিটি করেছেন, সেই কমিটি রিপোর্ট 6 মার্চের মধ্যে দেবে। 31শে মার্চের মধ্যে 25% প্লাস সেই কমিটি যে ফার্স্ট ইনস্টলমেন্ট বলেছেন সেইটা 31 মার্চের মধ্যে যে ফার্স্ট ইনস্টলমেন্ট বলেছেন সেই ফার্স্ট ইনস্টলমেন্টটা দিতে হবে অ্যালং উইথ 25%। এখন সেটা মুখ্যমন্ত্রী কিভাবে দেবেন সেটা তো তার ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছিল আমাদের যেটা বক্তব্য, পশ্চিম ডেফিসিট বা ফাইন্যান্সিয়াল ডেফিসিট নেই, এই টাকা দেওয়া যেতে পারে। এই টাকাটা পশ্চিমবঙ্গে যারা সরকারের যারা পরিচালনা করছেন তারা এই টাকাটা চুরি করছেন, আমরা এই চুরিটার বিরুদ্ধেও লড়াই করছি।